তাহলে আয়ুর্বেদের রোগ নির্ণয়ের পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে নারী মূত্র, আচ্ছা, জল, জিহ্বা, এই সব কিছু, মানে জিহ্বা পরীক্ষা, যেমন টাং টেস্ট যেটাকে বলে, ঠিক আছে, যেটা আমরা দেখি। আর নারী, যেটাকে পালস বলি, আমরা নারী দেখি। যে প্রেগন্যান্সি টাইমে একটা বিশাল সমস্যা, পিসিওএস বা যে কোনো কারণবশত প্রেগন্যান্সিতে খুব প্রবলেম হয়, নিতে পারছে না, তো আয়ুর্বেদের কাছে ইনস্ট্যান্ট কি সমাধান রয়েছে? ইনস্ট্যান্ট সমাধান একটাই, আগে খানপান এন্ড যোগা। নমস্কার, সিটিভিএন পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা, এবং আজকে মূলত যে বিষয়ে কথা বলবো, ভারতীয় উপমহাদেশে শাস্ত্রীয় আয়ুর্বেদ একদম প্রাচীনতম একটা চিকিৎসার পদ্ধতি, এবং আমরা জানি যে মুনি ঋষিরা বহু বছর, প্রায় বলা যেতে পারে 4-5 হাজার বছর আগে থেকে তারা এই সমস্ত বিষয়ে সূচনা করে এসেছেন, এবং যেই আয়ুর্বেদ চিকিৎসা আমরা আজও দেখে আসছি, এবং অনেকেই আমরা তার খুব গুরুত্ব দিই, এবং আবার অনেকেই রয়েছে খানিকটা বিমুখ হয়ে যায়, তারা জানে না। এবং আজকে সেই বিষয়ে কথা বলবো যে আয়ুর্বেদ আমাদের কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে পারে, অর্থাৎ আমরা জানি যে সব ক্ষেত্রেই করে, তবে কতটা করতে পারে, কতটা ইমার্জেন্সি টাইমে করতে পারে, আজকে কিন্তু সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে রয়েছে গেস্ট ডক্টর রৌদ্রী সামন্ত, BA MS ডিপ্লোমা ইন PMMT। ডক্টর, অনেক অনেক স্বাগত। এবং প্রথমে যে প্রশ্ন রাখবো, মূলত আমাদের যে আজকে টপিক ক্লাসিক্যাল আয়ুর্বেদ ট্রিটমেন্ট, এটা আসলে কি? ক্লাসিক্যাল আয়ুর্বেদ ট্রিটমেন্ট বলতে আমাদের বোঝায় যা কিছু হার্বস বা যা কিছু না সংস্কার করে বা সংস্কার করে, ওষুধপত্র, গটি বুটি বা তেল, যে সেগুলো ডেইলি রেজিমেনের মাধ্যমে আমরা দিতে পারি, আহার খানপানের মাধ্যমে, বা সেগুলো আমরা কিনেও খেতে পারি, যেগুলো ভালো প্রখ্যাত জায়গায় ঠিকঠাক ভাবে বানানো হয়। ক্লাসিক্যাল ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে এটাও পড়ে যে আমরা নারী দেখি, প্রকৃতি নির্ধারণ করি, এগুলো হচ্ছে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট। আচ্ছা, যেগুলো আগেকার মানুষরা করে থাকতো, মুনি ঋষিরা। আচ্ছা, আর এখনকার কি করে, ল্যাব টেস্টেই শুধু ডিপেন্ডেন্ট, যেটাতে আর্ধেক খরচা পেশেন্টের বেরিয়ে যায়, সেটাই সমস্যা হয়ে যায়। একটু উৎপত্তিটা জানবো এই আয়ুর্বেদ ট্রিটমেন্ট। হচ্ছে আমাদের ঋগ্বেদ থেকে। ঋগ্বেদ মেন, ঋগ্বেদের পর আসছে অথর্ববেদ, অথর্ববেদের পর আসছে আমাদের সেই বৃহত্রয়ী লঘুত্রয়ী, দুটোকে আলাদা করা হয়েছে। তার মধ্যে চরক সুশ্রুত সংহিতা আছে, অষ্টাঙ্গ সংহিতা আছে, যেটা আমাদের বাগবট করে গেছে। আর যে লঘুত্রয়ীর মধ্যে আছে মাধব নিদান, তারপর আমাদের ভাব প্রকাশ, যার মধ্যে সারঙ্গধর। এরা কে ওষুধ কিভাবে বানাতে হয় সেটাও বলেছে সময় পরিপ্রেক্ষিতে, আর কিভাবে রোগ নিদান, যেমন যেটা মাধবকর করে গেছেন, রোগ কিভাবে নির্ধারণ করতে হয়, প্যাথোজেনেসিস রোগের, মানে এগুলো সব এক একটা টেস্ট শুধু না, এবং কিভাবে ওষুধ কিভাবে বানাতে হয়, সবই কিভাবে রোগ নির্ণয় করে, রোগ নিদান সেটাকে বলে। তাহলে আয়ুর্বেদের রোগ নির্ণয়ের পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে নারী মূত্র, জল, জিহ্বা, এই সব কিছু, মানে জিহ্বা পরীক্ষা, যেমন টাং টেস্ট যেটাকে বলে, ঠিক আছে, যেটা আমরা দেখি। আর নারী, যেটাকে পালস বলি, আমরা নারী দেখি, বায়ুপিত্ত কফ দেখি, ঠিক আছে। মূত্র পরীক্ষা, সেটা হচ্ছে আমরা ইউরিন টেস্ট। ইউরিন টেস্ট সেটা মডার্ন থিওরিতে আলাদা, সেটা আলাদা কেমিক্যাল দিয়ে দেখি। আর আয়ুর্বেদে হচ্ছে আমরা তৈল পরীক্ষা দিয়ে করি। আচ্ছা, হ্যাঁ, এক এক ধরনের তৈল থাকে, সেটা দিয়ে মূত্র কন্ডিশনটা দেখা হয়, বা মূত্র কন্ডিশন দেখা হয়, ফেলে রেখে দেওয়া হয়, তাতে পিঁপড়ে আসে বা আসে, এগুলো দেখে আমরা বুঝি যে তার সুগারের স্ট্যাটাসটা কি। এটা দেখে, যেগুলো এখন একদমই প্রচলন করা হয় না, কিন্তু এগুলো অনেক ইজি ভাবে আমরা রোগ নির্ণয় করতে পারি। আয়ুর্বেদের কি ভাগ রয়েছে একটু জানবো। আয়ুর্বেদে 8টা ভাগ আছে। আচ্ছা, যেমন কায়, বাল, গ্রহ, ঊর্ধ্বাঙ্গ, শল্য, দংষ্টা, জরা, বৃষাণ। আচ্ছা, এই 8টা ভাগের মধ্যে প্রধানতম আমরা জোর দিই হচ্ছে কায়ের উপর, যেটা এখন লোক চর্চিত। কেন? কারণ মেডিসিনাল ট্রিটমেন্ট ইজি, লোকে ট্যাবলেট খাবে, কাজে যাবে, কিন্তু শল্য চিকিৎসাতেই ফার্স্টে যাবে, মানে ইনস্ট্যান্ট যাবে হয়ে যায়। একদম শল্য চিকিৎসাতে ইনস্ট্যান্ট যাবে না, কারণ শল্য মাত্রই লোকেরা মনে করবে মডার্ন নার্সিং হোম, হসপিটাল, এগুলোতে যাব, গিয়ে আমি ট্রিটমেন্ট পেয়ে একদম ভালো হয়ে যাবো। কিন্তু তারপর যে পোস্ট অপারেটিভ কেসেস গুলো আসে, সেগুলো খুব খারাপ। তার মানে আমাদের শুরুতেই যাওয়া উচিত, সেই ঘুরে ফিরে না গিয়ে ঘেটে আসে। আয়ুর্বেদে নরমালি ঘেটেই আসে। তাহলে তাদেরকে সেই সময় যদি তারা আগেই যায়, কতটা লাভ তাদের জন্য লাভজনক হতো? খুবই আছে। যখন, কারণ আয়ুর্বেদে এই যে লোকেদের ধারণা যে আমরা গোল্ড প্রিপারেটেড মেডিসিন দিচ্ছি বা অনেক কস্টলি মেডিসিন দিচ্ছি, সেগুলো হয় না। আচ্ছা, ফার্স্টে যখন আসবে তখন তাকে হার্বাল মেডিসিনেই ঠিক হয়ে যায়, মানে কম খরচেও তখন ভালো চিকিৎসাটা শুরুতেই কিওর হয়ে যাবে প্রবলেমটা। ওষুধের ডোজ, কম টাইম,
আমরা রোগ সময়ও বাঁচবে। একদম। মোটামুটি কতদিন সময় লাগতে পারে একটা রোগীর- সাপোজ কিডনি স্টোন বা কিছু, আয়ুর্বেদ কতদিন সময় তা ঠিক করতে পারে স্টার্টিং এ যদি আমাদের কাছে আসে, তো আয়ুর্বেদের যে রোগ বল, আমরা রোগী বল দুটোকে আলাদা দেখেছি। ধরো কিডনি স্টোনটা বেশি রয়েছে, রোগীর কন্ডিশন খারাপ, মানে আচ্ছা। বল নেই, তার বয়স অনুযায়ী হোক, ওয়েট অনুযায়ী হোক, ইনার স্ট্রেংথ অনুযায়ী হোক, আচ্ছা ব্যাধি ক্ষমতা যেটা ইমিউনিটি বলে হুম। সেটাও নেই, তখন তার ক্ষেত্রে মেডিসিন আমরা স্লো ডোজে দিই, তার আচ্ছা। টাইম স্প্যানটা বেশি লাগবে। আর যার ক্ষেত্রে উল্টো, রোগের কন্ডিশন মাইনিউট কিন্তু রোগী বল ভালো, মানে ইমিউনিটি পাওয়ার ভালো, এনি কাইন্ড অফ মেডিসিন ইনটেক করে ভালো, অ্যাক্টিভেশন মোড ভালো, মানে একদম স্টার্টিং এই তাহলে আমাদেরকে যাওয়া উচিত, আয়ুর্বেদের শরণাপন্ন হওয়া উচিত। এবার আরেকটা ক্রিটিক্যাল বিষয় একটু জানতে চাইবো, কারণ খুব আজকাল দেখা যায় যে প্রেগনেন্সি টাইমে একটা বিশাল সমস্যা, পিসিওএস বা যে কোনো কারণবশত প্রেগনেন্সিতে খুব প্রবলেম হয়, নিতে পারছে না। তো আয়ুর্বেদের কাছে ইনস্ট্যান্ট কি সমাধান রয়েছে? ইনস্ট্যান্ট সমাধান একটাই, আগে খানপান অ্যান্ড যোগা। আচ্ছা, ফার্স্ট আমরা ডায়েট রেজিমেন্টটাকে চেঞ্জ করি ফার্স্টলি। সেটা কি প্ল্যানিং এর সময়? ইনফ্যাক্ট শুধু তাই নয়, আগে থেকেই মেয়েদের বোঝা উচিত, মেনস্ট্রুয়াল সাইকেলের টাইম থেকেই কনসিয়াস থাকা উচিত, এবং সেটা হলে তাহলে তার প্রপার মেনস্ট্রুয়াল সাইকেল থাকবে এবং প্রপার কখনোই পিসিওএস এর সমস্যা আসবে না। আর পিসিওএস এর সমস্যা না এলে প্রেগন্যান্সিতে কখনো যদি আসে, তাহলে যদি পিসিওএস এর সমস্যা আসে, হ্যাঁ, তখন সে প্রেগন্যান্সিতে তাকে কি কি প্রিকশনস আগে থেকে নিতে হবে? পিসিওএসটা ঠিক করতে হবে, দেন প্রেগন্যান্সি। আচ্ছা, কখনো পিসিওএস থাকাকালীন মিসড ভাবে এসে গেল, তখন বেবি কেয়ার আলাদাভাবে নিতে হয়, আমাদের গর্ভ সংস্কার পদ্ধতি আছে সেটা আয়ুর্বেদ, মানে সেটাতে বেবির কোনো সমস্যা হবে না। 9 মান্থস ধরে ডিফারেন্ট ফুড হ্যাবিটের মাধ্যমে আমরা গর্ভ সংস্কার পদ্ধতি করি। সেই পদ্ধতিতে গেলে যোগা আছে, প্লাস ডেলি রেজিমেন্ট, প্লাস খাওয়া দাওয়া, ওষুধ কিছু খলে পিষে আমরা বলি খেতে, সেগুলো মেনটেন করলে তার বাচ্চার কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা আগেই বলবো পিসিওএসটা আগে ইরাডিকেট, মানে একদম বন্ধ করতে, দেন বেবি নাও। আচ্ছা, এবারে জানতে চাইবো যে পঞ্চকর্ম, যে হ্যাঁ, সেই পঞ্চকর্মটা কি? পঞ্চকর্ম আমাদের নিহন শোধন, ঠিক আছে, বস্তি, বমন, এগুলো 5টা কর্ম আছে। মানে কি একটু ট্রিটমেন্ট? হ্যাঁ, এগুলো ট্রিটমেন্টই, ডিটক্সিফিকেশন ট্রিটমেন্টও, মানে কেউ সাধারণ মানুষও গিয়ে করতে পারে, কিন্তু অসুস্থ মানুষের ক্ষেত্রে আলাদা প্রক্রিয়া। আচ্ছা, ঠিক আছে। পঞ্চকর্মে হচ্ছে প্রধান কর্ম আছে, আর পশ্চাৎ কর্ম আছে, আর প্রি কর্ম, মানে সেটা তোমার আগে যেগুলো নিহন শোধন করা হয়, ওষুধ খাওয়ানো হয়, দেন আমাদের বমন বস্তিতে যাওয়া হয়, এবং আফটার বমন বস্তি যখন হয়ে গেল আমরা কিছু সংসর্জন ক্রম দিই। আচ্ছা, সেটা মানে হচ্ছে ফুড রেজিমেন্ট, নর্মাল ফুড হ্যাবিটে ডিরেক্ট আসবে না, সে হালকা পাতলা, যেমন স্যুপ টাইপের খাবারগুলো খাবে, জুস খাবে, সেই থেকে আস্তে আস্তে। এই ট্রিটমেন্টটা কাদের জন্য প্রযোজ্য? সব মানুষের প্রযোজ্য, সব মানুষের জন্য, মানে সুস্থ থাকাকালীনই? সুস্থ থাকাকালীনও সে সার্ভিসিং এ যেতে পারে। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা বডি সার্ভিসিং ও বলতে পারি, কিন্তু কনসাস কেউই থাকে না। না, একদম। তো এবার আগে থেকেই যদি যায় তার কোনো রকম রোগ হবে না। আচ্ছা, সিনেমাটিক্সে আমরা খুব সুস্থ দেখছি, খুব ভালো দেখছি, তার কি মডার্ন থিওরিতে যাচ্ছে? তা না। আচ্ছা, মানে যে কোনো একটা সার্টেন এজ থেকে বা ছোট বয়স থেকে কি এটা যেতে পারে? ছোট বয়স থেকে ডেইলি রেজিমেন্ট, মানে খাওয়া দাওয়া মেনটেন করলেও হয়ে যাবে, যোগা মেনটেন, খাওয়া দাওয়া এবং খেলাধুলার মধ্যে থাকলেও হয়ে যাবে। তাহলে কি এই পঞ্চকর্মটাকে আমরা খুব একটা গুরুত্ব দিয়ে দেখতে পারি যে এই পঞ্চকর্ম যদি আমরা আগে থেকে মেনটেন করি তাহলে আমাদের সেই ভয়াবহ রোগগুলো হবে না? পঞ্চকর্ম আমাদের মধ্যে মেনটেন হয়, আগেকার দিনে করতো, যেমন ছোটবেলা থেকে বাচ্চাদের তেল মাখানো হতো, এখন যে প্রক্রিয়াটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তেল মাখানোটা আমাদের ব্লাড সার্কুলেশন এবং সিস্টেম বা আমাদের যে হাড়ের জোর হওয়া ডিফারেন্ট তেলে ঘরে ঘরে মানে চলে আসতো, এই জিনিসটা কিন্তু পঞ্চকর্মের মধ্যেই। আচ্ছা, তারপর তার প্রপারলি তার যে গরম সেঁক দেওয়া, এগুলো পঞ্চকর্মের মধ্যে, যা ঘরের মধ্যেই করতে পারে। আচ্ছা, কিন্তু যখন সে একটা মানে থেরাপির মধ্যে যায় তখন সেটা মনে করে এটা থেরাপি, কিন্তু সেভাবে না দেখে ব্যাপারটাকে একদম দৈনন্দিন জীবনে মধ্যে রেগুলার লাইফস্টাইলের মধ্যে ফেলে করতে পারি। যেমন কেউ তেল মেখে নরমাল জলে চান করে নিচ্ছে, কিন্তু সেটা উচিত নয়। তাহলে কি করা? তেল মেখে ম্যান্ডেটরি ওয়ার্ম ওয়াটারে চান করা। আচ্ছা, আর তেল মাখাটা কি নিত্যদিন অতটাই বেশি ভালো? আপনার ব্লাড সার্কুলেশন, মানে সামার হোক বা উইন্টার হোক ম্যাটার করে না? মানে সিজনে ডিফারেন্ট রকম তেল বলা আছে। ও আচ্ছা, মানে সিজনাল ওয়াইজ আবার তেল চেঞ্জ হবে? হ্যাঁ, শীতকালে গরম তেল, গরমকালে স্নিগ্ধ ঠান্ডা তেল। আচ্ছা, যেমন ঠান্ডা তেল বলতে নারকেল তেল। নারকেল তেল লোকে জানে, তিল তেলটা বেস্ট। আর শীতকালে? শীতকালে সর্ষের তেল। সর্ষের তেল। কিন্তু
কেউ ইউজ করবে না, সবাই প্রোডাক্ট, কেমিক্যাল প্রোডাক্ট। মানে ছোট ছোট বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আশা করি আমাদের অনেকটাই জীবন পরিবর্তন হবে। একদমই আমরা বুঝতে পারলাম, অর্থাৎ আয়ুর্বেদ এমন একটা চিকিৎসা যার কাছে সমস্ত সমস্যার সমাধান আমরা পেয়ে যাব, এবং যাতে সমস্যা না হয়, ছোট থেকে একটা মানুষ বা একটা বাচ্চাকে কিভাবে রাখলে পরে যাতে কোনো রকম রোগ পরবর্তীকালে না হয়, আয়ুর্বেদ কিন্তু সেই সমস্ত রাস্তাগুলোও দেখিয়ে দিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ডক্টর, আপনাকেও। নমস্কার।